আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের সকল ছোট ভাই আপুদের। আজকে আমরা শুরু করতেছি যে আমাদের ইন্টারেক্টিভ টেস্ট পেপার উইথ সুপার সাজেশনের সলভ ক্লাসগুলো। আজকে আমরা দেখব ম্যাথ চ্যাপ্টার 1 এর এমসিকিউ পার্টের সলভ ক্লাসটা। সো তো আজকের এই ভিডিওটাতে আমরা মোটামুটি ডিসকাস করব আমরা যে তোমাদের জন্য একটা যে সাজেশন তৈরি করেছি। তো এখানে আসলে বিভিন্ন ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স আছে, এগুলাই আর কি বারবার রিপিট হয়। সো আমাদের এখানে কোয়েশ্চেনগুলোতেও কিছু কিছু রিপিট আছে, কিছু ভ্যারাইটি থাকে, একটু একটু ভ্যারাইটি থাকে, এই কারণে আমাদের কোয়েশ্চেনগুলো রিপিট হয়েছে। সো এগুলার মধ্যে এগুলো আসলে কিভাবে সলভ করে, এর মধ্যেই দেখবা যে তোমাদের জন্য কোয়েশ্চেনগুলো কমন পড়ে গেছে, হয়তো ডাটাগুলো চেঞ্জ হবে, বাট তোমাদের আসলে এই ধরনের কোয়েশ্চেনগুলোই আসবে। সো দেখো আমরা এই যে এখান থেকেই শুরু করি। প্রথম কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো কত, যে 0.45, এটা দুইটার উপর, 4-এর উপর এবং 5-এর উপর দুইটার উপরই পৌনঃপুনিক আছে। সো এটা আসলে কি বোঝায়, তাই না? সো এটা একটু আমার জানা প্রয়োজন। সো 0.45 পৌনঃপুনিক, সো এটা বোঝাচ্ছে হলো যে 45, টোটাল সংখ্যাটা লিখতে হবে 45 মাইনাস 0। কোনো সংখ্যা আছে কি যেটার উপর পৌনঃপুনিক নেই? এই দশমিকের পরে, অবশ্যই দশমিকের পরে, হ্যাঁ, এবং দশমিকের আগেও চিন্তা করতে পারি। সো এখানে টোটাল হলো কোনো সংখ্যাই নেই আর কি, 0। সো ডিভাইডেড বাই যেই দুইটা সংখ্যার উপর আমার কি পৌনঃপুনিক আছে, তাহলে এখানে আমার যেই সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেটার নিচে সেটার জন্য একটা করে 9 হবে। সো এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এই জন্য দুইটা 9 হয়েছে। এখন কোনো সংখ্যা যদি পৌনঃপুনিক ছাড়া থাকতো তাহলে সেক্ষেত্রে সেটা হয়তো একটা জিরো দেওয়া লাগতো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের 45/99। সো এটা যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 5/11। সো এটা অ্যান্সারটা হলো 5/11। আচ্ছা, তারপরে সংখ্যাটা দেখো যে 0.0025, এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা, রুট ওভার করবা 0.0025। সো এখান থেকে তোমরা অ্যান্সার পাবা হয়তো 0.05। সো এটা একটা সসীম দশমিক সংখ্যা। দেখো এটা, এই দশমিক সংখ্যাটা কিন্তু শেষ হয়ে গেছে। সো এটা একটা সসীম দশমিক সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, মূলদ সংখ্যা হতে গেলে অবশ্যই আমাদের সেটা এমন হতে পারে যে এই যে একটা সসীম দশমিক সংখ্যা, এরকম এটা একটা মূলদ সংখ্যা, অথবা যে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, যেমন 2/3, এটা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এগুলো হলো মূলদ সংখ্যা হয়। সো মূলদ সংখ্যাতে আমাদের কোনো রুট ওভার টার্ম থাকা যাবে না। সো এখানে যদি আমি একটু সবগুলো দেখি, যে 1/√8, এটা হলো যে 1/2√2, ঠিক আছে। তারপর হলো √8 হলো 2√2, আর হলো যে √6 হলো √2 ইন্টু √3। সো এখানে দেখো যে √2 কাটা যাচ্ছে, তার 2/√3, একটা রুট ওভার টার্ম থাকতেছে, এটা তো থাকতেছেই। আচ্ছা, √18 ডিভাইডেড বাই √32। সো এই √18 বোঝা যায় যে 9 × 2 = 18, তাই না? তাহলে √9 ইন্টু √2, √9 হলো 3, আর ইন্টু √2 ডিভাইডেড বাই, এটা হলো 16 × 2 = 32, তাহলে হলো √16 হলো 4, আর √2। সো দেখো √2 কাটা, তার 3/4, তার এখানে কোনো রুট ওভার টার্ম নেই। তো এটা হলো অ্যান্সার। 2/9 এটা কোন ধরনের সংখ্যা? সো এখানে দেখাই যাচ্ছে যে দুইটাই হলো পূর্ণ সংখ্যা, তার এটা আবার একটা মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা দেখতেছি যে এখানে হলো আছে যে a ইজ ইকুয়াল টু, আচ্ছা, a ইজ ইকুয়াল টু √3, b ইজ ইকুয়াল টু √12। আচ্ছা, সো এটা হলো অমূলদ সংখ্যা হইতে হবে। আচ্ছা, অমূলদ সংখ্যাতে তার আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে রুট ওভার টার্ম থাকবে। তো এখন দেখো যে এই a আর b কে যদি আমি গুণ করি তাহলে আমার এখান থেকে রুট ওভার টার্মটা কি চলে যায় কিনা। দেখো √3 ইন্টু √12, √12 কি 3 × 4 = 12, তার 4, √4 ইন্টু √3, √4 হলো 2 এবং √3, ঠিক আছে। সো এখানে √3 গুণ করলে আমাদের কি হয়ে যাচ্ছে, 3 ইন্টু 2 হলো 6 হয়ে যাচ্ছে, তার ab হবে না, এটা একটা মূলদ সংখ্যা। আবার একইভাবে এটা গুণ করছে, ভাগ করলেও কি আমাদের থাকবে? ভাগ করলেও তো থাকবে না, তার এটা আবার এটা, এই দুইটা বাদ, তাহলে আমাদের এই দুটো যোগ করলে অথবা বিয়োগ করলে আমাদের এটা অমূলদ সংখ্যা থাকবে। অর্থাৎ হলো এটার অ্যান্সারটা তখন কি হবে, যে √3 প্লাস 2√3, তখন এটা হবে 3√3। যদি আমি মাইনাস করি তাহলে হয়তো আবার -√3 হইতো। সো এটা একটা রুট ওভার টার্ম আছে, সো এটা হলো কি হবে, অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, 0.3 আর 0.6 পৌনঃপুনিক। আচ্ছা, এটা ক্যালকুলেটরে বসাই দিবা, 0.3 ইন্টু 0.6 পৌনঃপুনিক, এটার জাস্ট হলো একটু আমার সাধারণ ভগ্নাংশের ফর্মটা লাগবে। সো এটা আসলে কি, আচ্ছা 0.3, আচ্ছা 0.3 কে তুমি 3/10 লিখতে পারো, হ্যাঁ। সো এটা 0.3 কে 3/10 লিখতে পারো। আর হলো 0.6 পৌনঃপুনিক, এটা কি, যে 6 ডিভাইডেড বাই 9। সো এটা যদি ক্যালকুলেট করো দেখবা যে আসবে 2/10 আসতে পারে। সো 2/10 যদি আসে তাহলে এটা হবে তোমার 0.2 হলো অ্যান্সার, ঠিক আছে। এটা ক্যালকুলেটরে বসাই দিবা, জাস্ট এই এতটুকু জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা। ওকে,
এরপর হলো এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো এটা দেখো 4.78 পৌনপুণিক। তাইলে এক্ষেত্রে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের যে পৌনপুণিক যে সংখ্যাটা আছে, আচ্ছা, সো এখানে আমাদের পৌনপুণিক সংখ্যা আছে একটা, যে দশমিকের পরে। সো এটার জন্য আমাদের একটা 9 হবে, আর এই যে দশমিকের পরে একটা সংখ্যাতে পৌনপুণিক নেই 7-এর উপরে। সো এই জন্য এটা হবে কত, এটার জন্য একটা হবে 0। আচ্ছা, তারপর হলো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হলো উপরে যেটা হবে টোটাল সংখ্যাটা প্রথমে লিখবো যে 478। এরপর হলো যেই মানে যাদের জন্য আর কি পৌনপুণিক নাই সেই সংখ্যাগুলো আর কি বাদ যাবে, তাহলে 47 হলো বাদ যাবে। ঠিক আছে, তাহলে 478 থেকে 47 বাদ গেল, আর ডিভাইড বাই 90। সো এটা ক্যালকুলেটারে যত আসে এটা হয়তো অ্যান্সারটা এরকম হবে আর কি। আচ্ছা, তারপরে হলো পি আর কিউ দুইটা পূর্ণ সংখ্যা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এটার সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সো এখন দেখো যে এটা মানে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে এখানে আর কি যে অ্যান্সারে আর কি এরকম হোল স্কোয়ার ফর্মে থাকবে আর কি। ঠিক আছে, সো দেখো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার সাথে যদি আমি -2 পি কিউ করে দিই, পি স্কোয়ার -2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। সো এটা জানো তোমরা কি হবে, পি মাইনাস কিউ হোল স্কোয়ার। সো এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তারপর নিচের কোনটি মূলদ সংখ্যা, আমরা আগেই বলছি মূলদ সংখ্যাতে রুট ওভার টার্ম থাকা যাবে না। আচ্ছা, এগুলো হলো কিউব রুট। হ্যাঁ, এটা কিউব রুট। সো এটা কিউব রুট, দেখো রুট কিউব রুট অফ 8 মানে হলো 2। সো এটা একটা মূলদ সংখ্যা, এটা অ্যান্সার। তারপরে আমরা যদি দেখি, সো এখানে হলো 0.83কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো এটা আবার সিম্পল, যে কত টোটাল কত হবে, যে টোটাল সংখ্যা হলো কত 83। 83 থেকে আমি বাদ দিব শুধু 8 ডিভাইডেড বাই 90। ঠিক আছে, সো এইটা হবে আর কি। সো এটা ক্যালকুলেট করলে আর কি যত হবে আর কি অ্যান্সারটা, তো সেটাই। আচ্ছা, 4টি ক্রমিক সংখ্যা আছে এই ম্যাটটার ক্ষেত্রে একটু মানে ধরো অনেকে হয়তো এইভাবে ধরে করবে যে একটা ক্রমিক সংখ্যা n, তারপরেরটা হবে কি n+1, তারপরটা হবে n+2, n+3, এভাবে ধরে করলে দেন ওইটার সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এত ঝামেলার দরকার নেই, তুমি 4টি ক্রমিক সংখ্যা ধরে নাও না, যে 1 2 3 4, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 2 3 4 5 ধরতে পারো, সমস্যা নেই। সো এইগুলো গুণ করো, গুণ করলে দেখো কত আসে, 3 2 6, 4 6 24। 24-এর সাথে কত যোগ করলে, 1 যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। 25 মানে কি 5 স্কোয়ার, তাই না? সো আবার যদি তুমি 2 3 4 ধরে করো তাও কিন্তু হবে, দেখো 2 3 4 5। তো এটা দেখো গুণ করলে 3 2 6, 4 6 24, 5 ইন্টু 24 মানে 120। সো 120-এর সাথে 1 যোগ করলেই কিন্তু কি হয়, 121 হয়, মানে হলো 11 স্কোয়ার হয়, তাই না? সো দেখো 1 যোগ করতে হচ্ছে প্রত্যেকবার, কি করতে হচ্ছে, 1 যোগ করতে হচ্ছে। সো এটা অ্যান্সারটা হবে 1। তারপর হলো এটা হলো কোন ধরনের সংখ্যা, দেখো এটা হলো √12 ডিভাইড বাই √75। দেখো এই দুইটা সংখ্যা 12 আর 75 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে উপরে হয় 4, নিচে হয় হলো 25। এটা যদি রুট করো তাহলে দেখো √4 ডিভাইড বাই √25, √4 মানে 2 আর ডিভাইড বাই 5, তাই না? সো 2/5 এটা হলো একটা মূলদ সংখ্যা। তারপর হলো এটাকে সাধারণ অংশ অবশ্যই তোমরা পারবা, এটা সিমিলার ছিল। আচ্ছা, ওকে, সো এখানে আমরা যদি দেখি যে এই যে 0.27, আচ্ছা এখানে কিন্তু ভাগ করতে বলছে। সো এটাও কিন্তু ক্যালকুলেটার বসাই দিতে পারো, তাহলে এখানে তোমার কি লাগবে যে 0.27 পৌনপুণিক, এটাকে তুমি লিখতে পারো যে 27 থেকে আমরা হলো 2 বিয়োগ করব। হ্যাঁ, আর হলো নিচে লিখবো 90, কারণ একটা সংখ্যাতে পৌনপুণিক আছে আর একটাতে নাই, সেই জন্য 90 লিখবো। আর এটার সাথে আমি ভাগ করব কত, 5 পৌনপুণিক। সো এটাকে লেখা যায় 5/9। সো এটা তুমি ক্যালকুলেটারে বসাই দিবে, যেটা আসবে সেটা অ্যান্সার। আচ্ছা, তারপরে হলো দেখো যে এ বি সি এরা হলো সবাই হলো রিয়েল নাম্বার, সবাই রিয়েল নাম্বার। সো এ হলো সবার বড়, আচ্ছা এ বি এর থেকে বড়, এবং তাইলে এই সংখ্যাটা মানে 0 থেকে বড়, এ বি থেকে বড়, আবার বি হলো 0 থেকে বড়, তার মানে এরা হলো সবাই ধনাত্মক সংখ্যা। আর সি হলো <0, তার মানে ঋণাত্মক সংখ্যা। সো এখন দেখো দুইজনকে যদি আমি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, আচ্ছা যেহেতু এ বি থেকে বড়, সো এখানে আসলে এটা হবে না, এটা হবে না, কারণ এ অলওয়েজ বি থেকে বড়, সি দিয়ে গুণ করি আর ভাগ করি। আচ্ছা, সো এখন দেখো এ হলো বি থেকে বড়, তাই না? সো এখন আমি এখানে একটা যদি নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করে দেই, যেমন ধরো যে 4 আর 5, কে বড়, 5 বড়। সো আমি হলো -1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে ওটা হয়ে যায় -4, এটা হয়ে যায় -5। এখন কে বড়, -4 বড়, তার মানে দেখো মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে আমাদের এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। সো এখানে এ বি থেকে বড়, আমি সি হলো নেগেটিভ, সো একটা এটা দিয়ে গুণ করলে আমার চিহ্নটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, তাই না?
এরকম হয়ে যাবে। সো এখানে কি চিহ্ন চেঞ্জ হয়েছে? হয় নাই, তার মানে এইটা তো হবে না। তোমার কোনটা হবে? এটা হবে। ওকে, দেন হলো আমরা যদি একটু দেখি যে এক্স হলো 0.4 পৌনপুণিক আর এটা হলো 0.8 পৌনপুণিক। সো এখানে দেখো ওই যে এটাও কিন্তু এই যে সেম এটার মতো 14-র মতোই। তাহলে এখানে আমার এই 0.4 মানে হলো 4/9 আর 0.8 পৌনপুণিক মানে হলো 8/9। সো এদেরকে আমি যোগ করলে কি হবে, গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে, এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। আচ্ছা, তারপর নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 মানে ডট ডট ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, তার মানে 1 থেকে শুরু হবে। আর এটার মধ্যে কোনো দশমিক সংখ্যা নেই। হ্যাঁ, কোনো নেগেটিভ সংখ্যাও নেই, সবই হলো ধনাত্মক সংখ্যা এবং হলো ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম অসীম একটা সেট। সো এটার মধ্যে আসলে কোনটা পড়ে? শুধুমাত্র 3 পড়ে। তারপর হলো নিচের কোনটি মূলদ সংখ্যা? সো মূলদ সংখ্যা হইতে গেলে আমার এখানে কি রুট ওভার টার্ম থাকা যাবে না। দেখো রুট ওভার 729 করে দেখো যে অ্যান্সারটা একটা পূর্ণ সংখ্যা চলে আসছে। আচ্ছা, তারপর নিচের কোনটি মূলদ সংখ্যা? সো এখানেও আবার সেম, এই যে দেখো √12 মানে কি √4 ইন্টু 3, তার মানে √4 মানে হলো 2 ইন্টু √3। তো দেখো ওখানে উপরে একটা √3 আছে, নিচে একটা √3 আছে, এই দুইটা কাটাকাটি যাবে, তাহলে অ্যান্সার হয়তো কত হবে? 2 হবে। তো এটা একটা মূলদ সংখ্যা। সো এটা হলো অ্যান্সার। তারপর হলো বলছে যে সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কি বলা হয়? সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা মানে এরকম আর কি, ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, 0.24 এটাকে সামান্য না সাধারণ ভগ্নাংশ কোনটি? সো এটা বুঝতেই পারতেছো, 24/99। সো এটা যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3×8 = 24 আর হলো এটা হয় 33। সো এটা হলো 8/33 এর অ্যান্সার। তো নিচের কোনটি মূলদ সংখ্যা? সো মূলদ সংখ্যার ক্ষেত্রে, আচ্ছা এই ক্ষেত্রে এইটা তুমি যদি ক্যালকুলেটর করো দেখবা যে একটা অসীম একটা দশমিক সংখ্যা চলে আসছে, এটাও দেখবা যে অসীম একটা দশমিক সংখ্যা চলে আসছে, বাট এইটা হলো এরকম আসবে 0.2 এরকম একটা কিছু আসবে। হ্যাঁ, সো এইটাও একটা মানে ইনফিনিটি একটা এরকম দশমিক সংখ্যা চলে আসবে। ঠিক আছে, অসীম দশমিক সংখ্যা চলে আসবে। আচ্ছা, এটা কখন এটা মূলদ সংখ্যা হইতো? এই যে দেখো এখানে 4 এর আগে একটা 0 থাকলে হইতো, এখানে 9 এর আগে একটা 0 থাকলে হইতো, আর এখানে √25 যেহেতু আছে এখানে দুইটা 0 থাকতে হবে, এখানে একটা 0 আছে, দুইটা 0 যদি থাকতো তাহলে এটা অ্যান্সার হইতো 0.05। ঠিক আছে, তুমি এটা ক্যালকুলেটর করে দেখবা। আচ্ছা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। আচ্ছা, কোন শতাব্দীতে? এটা মুখস্থবিদ্যা, এটা হলো 11th শতাব্দীতে আর কি বর্গমূলক আকারের অমূলদ সংখ্যা দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে গ্রহণ করা শুরু করে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য নিচের কোনটি? স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য। সো স্বাভাবিক সংখ্যা আমরা তো জানি যে 1, 2, 3, 4, 5, 6। সো এটার ক্ষুদ্রতম সংখ্যা 1। সো এটার অ্যান্সার 1। আচ্ছা, সো এরপরে যদি আমরা দেখি, সো এখানে রয়েছে আমাদের 2.23, 0.432। আচ্ছা, সো এরা হলো যে সদৃশ ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা কত? আচ্ছা, আবৃত অঙ্ক মানে যেখানে পৌনপুণিক থাকবে সেটাই হলো আবৃত। সো এখানে দেখো পৌনপুণিক 1টা, 2টা, 3টা। আচ্ছা, আর এইটা মানে কিন্তু এখানে 3টা সংখ্যার উপরে আছে, মানে এটা হলো কি 532, 532 এরকম রিপিট হবে। হ্যাঁ, সো পৌনপুণিক মানে তো আমরা জানি যে এইভাবে রিপিট হয়। হ্যাঁ, 1.532, 532, 532 এরকম করে এটা চলতে থাকবে। হ্যাঁ, সো এখানে আসলে 3টা সংখ্যা, মানে এখানে 3টা সংখ্যাতে এইভাবে যদি পৌনপুণিক থাকে, মানে 3টা সংখ্যা যদি রিপিট হয় তাহলে পৌনপুণিকটা এইভাবে দেওয়া হয়, প্রথমে দেওয়া হয় এবং শেষে দেওয়া হয়। যদি 4টা সংখ্যা রিপিট হতো তাহলে প্রথমে এবং শেষে, মাঝে 2টাও রিপিট হচ্ছে আর কি, এরকম হবে। সো এখানে তাহলে আমাদের যে 3টা সংখ্যাই কিন্তু আবৃত। হ্যাঁ, এই 3টা সংখ্যায় আবৃত, এখানে একটা, এখানে 2টা, টোটাল হয় 6টা। সো অ্যান্সার হবে 4। আচ্ছা, তারপর হলো √529। এটা যদি করো দেখবা যে একটা মানে অসীম দশমিক সংখ্যা পাচ্ছ, সেটা একটা অমূলদ সংখ্যা। পি ও কিউ পরস্পর সহমৌলিক হলে p²/q কোন ধরনের সংখ্যা? সো এখানে এটা একটা মৌলিক সংখ্যা বা সাধারণ সংখ্যাই। সো এখানে তুমি এটা বসাও, পি এর মানটা ধরো 2, কিউ এর মানটা 3, তাহলে 4/3। সো 4/3 একটা মূলদ সংখ্যা। 1 থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টি? বিজোড় মৌলিক সংখ্যা কতটি? সো বিজোড় মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের 1 কিন্তু বাদ যাবে, 1 হবে না। হ্যাঁ, সো 3 থেকে শুরু, 3, 5, 7, 9, 11। আচ্ছা, 9 হবে না মৌলিক সংখ্যার কাছে। 3, 5, 7, তারপর হলো 11, 13, তারপর হলো আর কত হচ্ছে 17, 19, 23। সো কয়টা হয়? 8টা হবে আর কি। সো এটা গুনে নিবা। আচ্ছা, 0 কোন ধরনের সংখ্যা? হ্যাঁ, সো 0 হলো একটা মূলদ সংখ্যা। আচ্ছা, যদি সংখ্যার ক্লাসিফিকেশন দেখো, বাস্তব সংখ্যা হলো 2 ধরনের, একটা মূলদ সংখ্যা আর একটা
অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার মধ্যে ওই যে দশমিক সংখ্যাগুলো আছে, অসীম, দশমিক, অসীম, হ্যাঁ, আর হলো রুট ওভার টার্মসগুলো আছে। আর মূলদ সংখ্যার মধ্যে আছে পূর্ণ সংখ্যা, জিরো এবং হলো ভগ্নাংশ। সো জিরো একটা মূলদ সংখ্যা। তারপর হলো 0.16, এটা মানে আসলে কি হবে সবাই জানো, যে 16 থেকে 1 বিয়োগ করব, কারণ 1-এর উপর পৌনঃপুনিক নাই, এবং 6 এটার উপর পৌনঃপুনিক আছে, সেই জন্য একটা 9 হবে, আর 1-এর উপর নাই, সেই জন্য একটা 0 হবে। তার মানে 15/90 মানে হলো 6, 15, 90, 1/6। আচ্ছা, এখানে আমাদের কিছু ব্যাপার আছে, এটা একটু জানি, যে পাশাপাশি দুইটা কোশ্চেন নিয়ে আর কি। সো এন, জেড, কিউ, আর, হ্যাঁ, সো এনটা কি? আচ্ছা, সো এনটা হলো স্বাভাবিক সংখ্যার সেট, জেড হলো পূর্ণ সংখ্যার সেট। যদি আমরা একটু লিখি এখানে, স্বাভাবিক সংখ্যার সেট হলো 1, 2, 3, 4, 5 ... পূর্ণ সংখ্যার সেট হলো 0, +-1, +-2, +-3, +-4 ... মূলদ সংখ্যার সেট হলো 0, এই +-1, 2, 3, 4 এগুলো তো হবেই, সাথে এই যে 1.5, 1.3, 1.1, মানে যত দশমিক সংখ্যা আছে, সসীম দশমিক, এগুলো হবে। বাস্তব সংখ্যা হলো এই যে যত সব যা লিখলাম এগুলাই, ঠিক আছে, মানে অমূলদ সংখ্যাও থাকবে এখানে, তাই না? সো এখানে আমরা যদি দেখি এই কোশ্চেনটা, সো এন, জেড, কিউ, আর চারটি সেট হলে নিচের কোনটি সঠিক? সো দেখো যে বাস্তব সংখ্যার মধ্যে এই যে কিউ এর যে বক্স আছে সেটা আছে, কিউ এর যে বক্স আছে সেটার মধ্যে জেড আছে, হ্যাঁ, জেড এর মধ্যে আবার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আছে। তো এখন দেখো, সো এই যে সম্পর্কটা যদি একটু দেখি, সো এখানে এখানে দেওয়া আছে কি, যে এন ইন্টারসেকশন কিউ, মানে স্বাভাবিক সংখ্যা আর কিউ এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি, এই যে এই টোটাল বক্স, এই টোটাল বক্স আর এই বক্স, এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে কমন পার্ট কি? এই অংশটা পাবো না শুধুমাত্র, এর বাইরে কি কিছু পাবো? সো এখানে অবশ্যই এন হবে তাইলে অ্যান্সার, নাকি? সো এটার জন্য হবে এন হলো অ্যান্সার। সো এটা অ্যান্সারটা এরকমই হবে। আচ্ছা, এন বিলংস টু জেড, আচ্ছা এন আর এই জেড, এই দুই বিলংস টু, সরি, এন ইন্টারসেকশন জেড। সো এন আর জেড যদি ইন্টারসেকশন করি, হ্যাঁ, সো এদের মধ্যে কমন থাকবে কোনটা? শুধুমাত্র এনই কমন থাকবে না, সো এটা অ্যান্সারটা হবে এন এখানে। আচ্ছা, জেড আর আর, জেড আর আর এদের যদি ইন্টারসেকশন করি, তাহলে এই যে ছোট যে অংশটা, জেড টোটালটা, এবং এই, সরি, আর হলো টোটালটা এবং জেড হলো এতটুকু। সো এখানে দেখো মানে কমন পার্টটা আসলে কোনটা? এই টোটাল বক্সের মধ্যেই, পুরো বক্সের মধ্যে আর এর মধ্যে তো সবই আছে, আর জেড এর মধ্যে জাস্ট জেড এর পার্টটাই আছে, তাহলে আর জেড এর মধ্যে কমন পার্ট হবে শুধুমাত্র জেড, ঠিক আছে। আর কিউ এর মধ্যে কমন পার্ট হবে কিউ, ঠিক আছে। সো এগুলো ভুল আছে, সো এটা হবে অ্যান্সার। আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? সো এখানে অমূলদ সংখ্যার মধ্যে আমরা জানি যে রুট ওভার টার্ম থাকবে। সো পৌনঃপুনিক সংখ্যা, এটা মূলদ সংখ্যা। √6/√3 এটার মধ্যে একটা থাকবে, আমাদের থাকবে, এটা হলো √2 × √3 /3। সো এটার মধ্যে আর কি রুট ওভার টার্ম থাকবে, এটা হলো অ্যান্সার। আর এটা যে √27 এটা হবে হলো 3√3, আর √48 এটা হবে 4√3। সো √3 কাটা যাবে, 3/4 হবে, এটা হবে 1/2, ঠিক আছে। সো এরকমই আর কি, এখানে অ্যান্সারটা হবে এটা, এটা অমূলদ সংখ্যা, বাকিগুলো মূলদ সংখ্যা। আচ্ছা, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবা আশা করি। আচ্ছা, সো আচ্ছা, এটাও করে দিই, যে 13 থেকে আমরা হলো কত 1 বিয়োগ করব, দেন হলো 9 দিয়ে ভাগ করব, মানে 12/9, 12/9, 12/9 কত হয়? যে এটা 4/3। আচ্ছা, √3 আর 5 এদের মাঝে পূর্ণ সংখ্যা কয়টা? আচ্ছা, √3 মানে কিন্তু 1.7 বা 8 এরকম একটা সামথিং, ঠিক আছে। সো এটার পরে কিন্তু 2 আছে, হ্যাঁ, তারপর 3 আছে, তারপর কি 4 আছে। সো 2, 3, 4 এই তিনটা পূর্ণ সংখ্যা আছে। সো এটার অ্যান্সারটা হবে 3টা। আচ্ছা, তারপর হলো 0.358 এর, এটাকে যদি সাধারণ ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি, তাহলে আসলে কি হবে? সো আবার ওই সেম কোয়েশ্চেন, যে 358, এইটা থেকে আমি মাইনাস করব জাস্ট 3 /990, ওকে। সো 355/990, সো এটা হলো অ্যান্সার। গণিতের অভিষেক কোথায় ঘটে? এটা হলো প্রাচীন মিশরে, ঠিক আছে। তারপর হলো 2 এবং 13 এর মাঝে কয়টি মূলদ সংখ্যা বিদ্যমান? সো এটা একটু আমাদের কাউন্ট করতে হবে। আচ্ছা, এটাকে আমরা কাউন্ট করে পারবো? যেমন 2 আর 13 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে হয়তো, যে 3 থেকে 12 পর্যন্ত, যাই হোক, বা এগুলো আর কি পূর্ণ সংখ্যা।
এখন কি দশমিক সংখ্যা আছে কয়টা সেটা আমরা কাউন্ট করতে পারবো, যেমন 2.1 আছে, 2.2 আছে, 2.1111, 2.222, এভাবে একইভাবে 12.999, ঠিক আছে, এগুলো সব আছে। সো এতগুলো দশমিক সংখ্যা, তার মানে এখানে কি হবে, অসংখ্য। সকল স্বাভাবিক সংখ্যার সেট, সো এটা হবে কি, সকল স্বাভাবিক সংখ্যার সেটটা হলো, আমরা জানি যে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। এটা কি কোনো শেষ আছে? না, এটা একটা অসীম সেট। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, সো এগুলো দেখো 1 2 3 4 5 এগুলো কি ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, সো এটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে অঋণাত্মক সংখ্যা কিন্তু 0 থাকে, 1 থাকে, 2 থাকে, এরপরে সব পজিটিভ নাম্বার, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যাতে একটা 0 থাকবে, তাই না? তাহলে স্বাভাবিক সংখ্যাতে কি 0 থাকে? না, এটা 1 থেকে শুরু হয়, সো এই জন্য তাহলে এটা হবে না, মানে এটা বাদ, তার মানে 1 আর 2 হবে অ্যান্সার। আচ্ছা, সো 40 নাম্বারটা, এটা কিন্তু আমরা তাহলে এখন তোমরাই হয়তো বলতে পারবা যে দেখো কিউ, জেড আর এন, এই যে তিনটা বক্স, হ্যাঁ, তিনটা বক্সের মধ্যে আমি কি করছি, ইউনিয়ন করছি। ইউনিয়ন যদি করি তাহলে, মানে ইউনিয়ন করলে কি হয়, সবগুলোই হয় না, তাহলে এখানে আসলে সবচেয়ে বড় যেটা সেটাই হবে বড় বক্স, বড় বক্সটা হলো কিউ, সো অ্যান্সার হবে কিউ। সেখানে অ্যান্সার অবশ্য দুইটাই দেওয়া আছে, আচ্ছা না, এটা কিউ প্রাইম দেওয়া আছে, আচ্ছা এটা হবে না, জাস্ট এটাই হবে। ওকে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা হলো প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। তোমরা এখান থেকে কতটুকু কি বুঝলা সেটা অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাবা, এবং তোমাদের সাথে যদি আরও কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন মনে হয় ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা জানাতে পারো। ঠিক আছে, এতটুকুই, ভালো থাকো।